ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 11 অ্যান্ড রিপিটার্সদের জন্য পড়বো হাইড্রোকার্বন চ্যাপ্টারটা। অলরেডি কিন্তু আমি হাইড্রোকার্বন চ্যাপ্টার স্টার্ট করে দিয়েছি, তাই জন্য ক্লাস 11-এ যারা আছো বা রিপিটার্স যারা আছো, যদি ক্লাস 11-এর এই চ্যাপ্টারটা মানে হাইড্রোকার্বনের পার্ট 1টা তোমরা না দেখে থাকো, অবশ্যই পার্ট 1টা আগে দেখবে। ঠিক আছে, পার্ট 1টা কিন্তু পড়ে নেবে, ক্লাসটা করে নাও, কিন্তু পার্ট 1টা পড়ার পরে তোমরা এনসিইআরটি তে কিন্তু পার্ট 2টা বুঝতে পারবে আরো ভালো করে। ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে পার্ট 2 আমরা স্টার্ট করি। এখানের মধ্যে মেনলি দেখো আমরা কিন্তু পড়েছিলাম আগেরটায় যে কিছু ফিজিক্যাল প্রপার্টিস এর কথা, নমেনক্লেচার পড়েছিলাম, সবই কিন্তু অ্যালকেন গুলো। আমরা কি বলেছিলাম না, স্যাচুরেটেড হতে পারে হাইড্রোকার্বন, কিন্তু আনস্যাচুরেটেডও হতে পারে, আবার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমাদের তিনটে টপিক সম্পর্কে পড়তে হবে। নাম্বার 1 হচ্ছে, সেটা হচ্ছে আমরা স্যাচুরেটেড সম্পর্কে পড়বো, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। নাম্বার 2 হচ্ছে আনস্যাচুরেটেড। নাম্বার 3 হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, এই তিনটে স্যাচুরেটেড অলরেডি কিন্তু পড়েছি আমরা। স্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে যাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, তাদের মধ্যে আমরা কি পড়েছি, অ্যালকেন গুলোর কথা পড়েছি, তাই তো। এবার এই অ্যালকেন গুলোর ফিজিক্যাল প্রপার্টিস গুলো, মানে আমরা স্ট্রাকচার পড়েছি, নমেনক্লেচার পড়েছি, ফিজিক্যাল প্রপার্টিসও পড়েছি, প্রিপারেশনও পড়েছি। এবার তার কিছু কেমিক্যাল প্রপার্টিস আছে, সেইগুলো আজকে আমরা ডিসকাস করব। সেই কেমিক্যাল প্রপার্টিস গুলো এবার দেখে নি কি কি। As already mentioned, যে alkanes are generally inert toward acid, base, oxidizing and reducing agent. আমরা কিন্তু জানি যে অ্যালকেন ইনার্ট মানে নিষ্ক্রিয়, কার দিক থেকে না, অ্যাসিড, বেস বা অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্টের সাথে কিন্তু অ্যাসিড রিঅ্যাকশন করতে পারে না। তাহলে as already mentioned, alkenes are generally inert towards acid, base, oxidizing and reducing agent. তাহলে এইগুলোর সাথে কিন্তু অ্যালকেন রিঅ্যাক্ট করে না। However, they undergo following reaction under certain condition এ হয়। সেই রিঅ্যাকশন গুলো কি কি দেখো। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ফার্স্টেই আমরা পড়বো হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এখানে এবার কি হচ্ছে দেখো, সাবস্টিটিউট হচ্ছে বা রিপ্লেসড হচ্ছে, এটা প্রথমেই আমাদের মাথার মধ্যে চলে আসছে যে সাবস্টিটিউশন মানে হচ্ছে সাবস্টিটিউট হচ্ছে বা রিপ্লেস হচ্ছে। ঠিক আছে, তাহলে সাবস্টিটিউশন বলতে কি বোঝাচ্ছে, ওয়ান অর মোর হাইড্রোজেন অ্যাটম, one or more hydrogen atoms of alkane can be replaced by, সেটা হ্যালোজেন দ্বারা হতে পারে, নাইট্রো গ্রুপ দ্বারা হতে পারে, বা সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারাও হতে পারে। তাহলে ওয়ান অর মোর হাইড্রোজেন, একটা অথবা তার থেকে বেশি হাইড্রোজেনও হতে পারে অ্যালকেনের মধ্যে। ধরো আমি যদি CH4 দিয়ে লিখি, CH4 তার মানে মিথেন, তাই তো। CH4 হচ্ছে মিথেন, মিথেনে আছে 4টে হাইড্রোজেন, 4টে হাইড্রোজেনের মধ্যে 4টেই রিপ্লেস হতে পারে, তার মধ্যে একটাও হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, 4টেও হতে পারে। তাহলে ওয়ান অর মোর হাইড্রোজেন অ্যাটম অফ অ্যালকেন ক্যান বি রিপ্লেসড বাই, সেটা হ্যালোজেন গ্রুপ দ্বারা হতে পারে। মানে ধরো এই তো 4টে হাইড্রোজেন আছে, ধরো এই হাইড্রোজেনটা, সেটা এটাও হতে পারে, রিপ্লেসড হয়ে গিয়ে তোমার ধরো ব্রোমিন দ্বারা রিপ্লেস হয়ে গেল, ব্রোমিন দ্বারা হয়ে গেল, সেটা হতে পারে, বা ক্লোরিন দ্বারা হতে পারে, তাহলে কোনো হ্যালোজেন দ্বারা হতে পারে, আবার নাইট্রো গ্রুপ মানে NO2 গ্রুপ দ্বারাও হতে পারে, সালফোনিক অ্যাসিড গ্রুপ এই সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা মানে SO3 বা SO4 এই গ্রুপগুলো দ্বারা কিন্তু হতে পারে। তাহলে মোট কথা আমার ধরো যদি এখানে এইচটা উঠে গিয়ে ক্লোরিন বসে যায়, তাহলে CH3Cl, যদি ব্রোমিন বসে CH3Br। এইভাবে মোট কথা কি হচ্ছে, হ্যালোজেন দ্বারা বা নাইট্রো গ্রুপ দ্বারা রিপ্লেস হচ্ছে ওয়ান অর মোর হাইড্রোজেন। এই হ্যালোজেনেশন
টেক প্লেস আইদার এট হায়ার টেম্পারেচারে হতে পারে। এই যে হ্যালোজেনেশন মানে হ্যালোজেন যে হাইড্রোজেন অ্যাটমটাকে কে রিপ্লেস করছে, হ্যালোজেন রিপ্লেস করছে। এই হ্যালোজেনটা কিন্তু হাই টেম্পারেচার, এই যে প্লেসমেন্টটা হ্যালোজেন রিয়াকশনটা কিন্তু হায়ার টেম্পারেচারে হয়, অথবা সেটা হায়ার টেম্পারেচারে হতে পারে, অথবা প্রেজেন্স অফ ডিফিউজড সানলাইট অথবা আল্ট্রাভায়োলেট রে। আল্ট্রাভায়োলেট লাইট বা ডিফিউজড সানলাইট এটার প্রেজেন্সে হতে পারে, বা হায়ার টেম্পারেচারে হ্যালোজেনেশন হয়। লোয়ার যে অ্যালকেন গুলো আছে মিথেন, ইথেন, প্রোপেন ডু নট আন্ডারগো নাইট্রেশন বা সালফোনেশন। যদি নাইট্রো গ্রুপ দ্বারা সাবস্টিটিউট হয় বা রিপ্লেসড হয় তাহলে সেটাকে বলবো নাইট্রেশন। সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা হলে সালফোনেশন, আর হ্যালোজেন দ্বারা হলে হ্যালোজেনেশন। এবার যে লোয়ার অ্যালকেনস গুলো আছে সেগুলো কিন্তু নাইট্রেশন, এটা কিন্তু অবশ্যই মার্ক করবে যে লোয়ার অ্যালকেন কিন্তু ডু নট আন্ডারগো নাইট্রেশন এন্ড সালফোনেশন রিঅ্যাকশন। This reaction in which hydrogen atom of alkane substituted, এর কিন্তু প্রত্যেকটা পয়েন্ট দেখো লাইন বাই লাইন না পড়লে, তুমি যদি হট করে মাঝখানে গিয়ে একটা লাইন পড়তে চাও তাহলে কিন্তু বুঝতে পারবে কি, পারবে না। সেই জন্যই তুমি যদি আগের পার্টটা না পড়ো তাহলেও কিন্তু এই পার্টটা বুঝতে পারবে না, তাই না? আগের পার্টটায় তুমি যদি নমেনক্লেচার গুলো তোমার কাছে একদম ক্লিয়ার আইডিয়া থাকে, নমেনক্লেচার গুলো, তাহলে তোমার কাছে আরো ইজি হবে ব্যাপারটা। আচ্ছা, তাহলে বলছে এই যে রিয়াকশন যেখানে অ্যালকেনের হাইড্রোজেন অ্যাটমটা সাবস্টিটিউট হচ্ছে তাকেই বলে সাবস্টিটিউশন রিয়াকশন। এখানে মিথেনের ক্লোরিনেশনটা দেখিয়েছে, দেখো এক্সাম্পল থ্রু। হ্যালোজেনেশনে মিথেনের ক্লোরিনেশনটা তোমাদের দেখিয়েছে। কি বলছে দেখো, প্রথমে CH4 Cl দ্বারা কি হলো, হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, মানে যেটা আমি তোমাদের বললাম এই যে এইটা আর একবার বলছি, একটা হাইড্রোজেন দ্বারা ক্লোরিন বসে গেল, ঠিক আছে। এবার এই হাইড্রোজেনটাকেও যদি, সরি এটা ক্লোরিন, এবার এই হাইড্রোজেনটাকেও আমি রিপ্লেস করতে চাই, দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই HCl উৎপন্ন হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো উৎপন্ন হচ্ছে। তাহলে CH4 এর সাথে CH4 ক্লোরিন দ্বারা রিপ্লেসড হয়ে গেল, তাহলে ক্লোরোমিথেন মানে CH3Cl তৈরি হলো। এবার আমি চাইছি এই CH3Cl এর এই Hটাকেও রিপ্লেস করতে, তাহলে এই Hটাকেও যদি রিপ্লেস করে আমরা ক্লোরিন বসাই তাহলে কি হবে, CH2Cl2। এবার আরেকটা হাইড্রোজেনকে রিপ্লেস করব, তাহলে এই স্ট্রাকচারটা কি হলো, এই স্ট্রাকচারটা হচ্ছে CH2C আর H দুটো আর ক্লোরিন দুটো, তাহলে CH2Cl2। এই থেকে যদি আরেকটা হাইড্রোজেনকে আমি রিপ্লেস করতে চাই, Cl বসিয়ে দাও, ক্রস করে দিয়ে Cl বসিয়ে দাও। এইভাবে কিন্তু দেখবে যখন খাতায় করবে না, তোমাকে আর এই হ্যালোজেনেশন ভুলে যাওয়া থেকে মানে একদম কোনোদিনও ভুলবেন, এইভাবে যদি তুমি পড়ো খাতায়, যদি এরকম ভাবে নোটটা করো। তাহলে আবার ক্লোরিন হয়ে গেল, দেখো তাহলে CH আর কটা ক্লোরিন হলো, একটা দুটো তিনটে, তাহলে CHCl3। আর একটা হাইড্রোজেন বাকি রয়েছে তাকেও আমি রিপ্লেস করে দিই, তাহলে এটাও আমরা ক্রস করে Cl বসিয়ে দিলাম, ব্যাস। তাহলে আমরা পেয়ে গেলাম CCl4 ক্লোরোফর্ম বা টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে, এইভাবেই কিন্তু হ্যালোজেনেশন প্রসেসটা চলে, যেখানে তুমি ডিফিউজ সানলাইট ইউজ করতে পারো, অথবা তুমি আল্ট্রাভায়োলেট লাইটও ইউজ করতে পারো, অথবা হায়ার টেম্পারেচার, যে টেম্পারেচার রেঞ্জটা হচ্ছে 573 থেকে 773 কেলভিন টেম্পারেচার। এখানে কিছু ভ্যারিয়েশন অফ মেল্টিং পয়েন্টস দিয়েছে, এগুলো তোমাদের দরকার নেই। এবার এখানে দেখো কি বলছে, it is found that the rate of reaction of alkene with halogen, এবার দেখো ফ্লুরিনের কিন্তু রিঅ্যাকশন রেটটা সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে অবশ্যই এটা মার্ক করবে যে রেট অফ রিঅ্যাকশনস অফ অ্যালকেন উইথ হ্যালোজেন, হ্যালোজেনের সাথে অ্যালকেনের রিঅ্যাকশন রেটটা কত, ফ্লুরিনের সাথে এরা সব থেকে বেশি ভালোভাবে রিঅ্যাক্ট করে, তারপর ক্লোরিনের সাথে, তারপর ব্রোমিন, তারপর আয়োডিনের সব থেকে কম, ফ্লুরিনের সাথে রিঅ্যাকশন রেটটা সব থেকে বেশি। আর রিপ্লেসমেন্ট আমরা যেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন পড়েছিলাম তো, তাই না? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি কার্বন পড়েছিলাম। এখানে রেট অফ রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন 3 ডিগ্রি সব থেকে বেশি। এই দুটো রেটের অর্ডারটা পড়ে রাখো, 3 ডিগ্রি সব থেকে বেশি রিঅ্যাকশন রেটটা রিপ্লেসমেন্ট করার। 3 ডিগ্রি হাইড্রোজেনের কিন্তু রেট অফ রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ অ্যালকিন is 3 degree greater than 2 degree greater than 1 degree. Fluorination is too violent to be controlled.
ফ্লুরিনেশন ইজ টু মানে ফ্লুরিনেশন বিক্রিয়াটি এতটাই তীব্রভাবে সংঘটিত হয় যে বিক্রিয়াটা নিয়ন্ত্রণ করাটা খুবই কষ্টকর হয়। ফ্লুরিনের দেখছো না, রেট অফ দ্য রিয়াকশন অফ দ্য অ্যালকেন উইথ হ্যালোজেন সব থেকে বেশি। তো ফ্লুরিনেশনটা এতটাই তীব্র হয় মানে কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য হয়। আর আয়োডিন, তো আয়োডিনের রিয়াকশন রেট তো সব থেকে স্লো, এই যে, তাহলে আয়োডিনেশন হচ্ছে ভেরি স্লো and এটা রিভার্সিবল রিয়াকশন। এটা ক্যারিড আউট ইন দ্য প্রেজেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট যেমন HiO3 অথবা HNO3, HiO3 অথবা HNO3, অথবা এখানে দেখো কার্বন মানে মিথেনের সাথে কি হচ্ছে না, মিথেনের সাথে এই মানে তোমার হ্যাঁ I2 রিয়াকশন করছে, রিয়াকশন করে একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে যাচ্ছে আয়োডিন দ্বারা, সাথে HI তৈরি হচ্ছে। ক্লোরিন দিলে HCl তৈরি হচ্ছিল, যদি ব্রোমিন দিতাম HBr তৈরি হতো, তাই তো। ফ্লুরিন দিলে HF আর আয়োডিন দিলে HI। আয়োডিনেশন এই রিয়াকশনটা কিন্তু খুবই স্লো হয় এন্ড রিভার্সিবল রিয়াকশন। দেখো HiO3 এটা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট যেটা এই রিয়াকশনে ইউজ হয়, এর সাথে HI রিয়াক্ট করে I2 দেয়, আবার কিন্তু I2 তে ফিরে এলাম আমরা। দেখো I2 দ্বারা রিয়াকশনটা করছি, রিপ্লেস করছি, আবার যখন এই অক্সিডাইজিং এজেন্ট HiO3 দ্বারা HI কে আমরা রিয়াকশন করাচ্ছি তাহলে কিন্তু আবার আয়োডিন ফিরে পাচ্ছি। হ্যালোজেনেশন is supposed to proceed via free radical chain mechanism, সেটা হচ্ছে ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন, এই তিনটে প্রসেস আমরা পড়বো। হ্যালোজেনেশনটা কিন্তু একদম মুক্তমূলক শৃঙ্খল বিক্রিয়া, কৌশল সংগঠিত বিক্রিয়া, যেখানে ইনিশিয়েশন প্রসেস আছে, প্রোপাগেশন প্রসেস আছে এন্ড টার্মিনেশন, এই তিনটে ধাপে কিন্তু সম্পন্ন হয়। ফার্স্ট স্টেজে আমরা চলে যাই, সেটা হচ্ছে মেকানিজম ফর হ্যালোজেনেশন, সেটা হচ্ছে ইনিশিয়েশনটা কি বলছে দেখো। ইনিশিয়েশনে কি বলছে দেখো, reaction is initiated by homolysis of chlorine molecule, chlorine molecules গুলোর homolysis মানে এই যে দেখো, in the presence of light or heat chlorine chlorine bond is weaker than the carbon carbon or carbon hydrogen bond, hence it is easiest to break। তাহলে দেখো এটা কিন্তু একদম ফ্রি রেডিকাল মেকানিজম, এটা কিন্তু একদম ফ্রি রেডিকাল মেকানিজম। এখানে কি হয় দেখো না, এখানে বলছে রিয়াকশনটা ইনিশিয়েটেড হচ্ছে ক্লোরিন মলিকিউল গুলোর হোমোলাইসিস, একদম লাইট অ্যান্ড হিটের প্রেজেন্সে কিন্তু দেখো ক্লোরিন মলিকিউল গুলো ফ্রি রেডিকালস তৈরি হচ্ছে, মুক্তমূলক। এরা ক্লোরিন ক্লোরিন যখন বন্ড হয়েছিল তাহলে তারা কি মুক্ত ছিল? মুক্ত ছিল না, তখন হোমোলাইসিস করে এরা ফ্রি রেডিকালসে পরিণত হলো। এগুলো হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিকালস বাই হোমোলাইসিস ইন দ্য প্রেজেন্স অফ লাইট অর হিট। নেক্সট যখন প্রোপাগেশন করবে তখন কি হবে, এই যে ক্লোরিনের ফ্রি রেডিকালস অ্যাটাক করবে মিথেন মলিকিউলকে, তাই না? ক্লোরিনের যে ফ্রি রেডিকালসটা সেটা মিথেন মলিকিউলে গিয়ে অ্যাটাক করবে, একদম তাই তো। যে রিয়াকশনটা এখানে হচ্ছে, এই যে এখানে যে রিয়াকশন গুলো হচ্ছে সেটার ফার্স্ট এইটার আমরা মেকানিজমটা পড়ছি, ক্লোরোমিথেন তৈরি হওয়ার মেকানিজমটা পড়ছি, ঠিক আছে। তো সেখানে দেখো তাহলে ক্লোরিন ফ্রি রেডিকালস অ্যাটাক করছে মিথেন মলিকিউলকে এন্ড টেকস দ্য রিঅ্যাকশন ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশনে, রিঅ্যাকশনটা হয়ে চলেছে, কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করছে, মিথাইল ফ্রি রেডিকাল জেনারেট করছে উইথ দ্য ফরমেশন অফ HCl। তাহলে HCl তো ফরমেশন হচ্ছে, তাহলে CH4 এখানে রয়েছে মুক্তমূলক ক্লোরিন, সে কি করছে CH3, একদম মিথাইল ফ্রি রেডিকালস তৈরি করছে, মানে একটা CH বন্ডটাকে জাস্ট ব্রেক করে দিচ্ছে, ঠিক আছে। প্রোপাগেশনে কি হচ্ছে ভালো করে বোঝো, প্রথমেটাই হচ্ছে যে ক্লোরিন মলিকিউলস এর হোমোলাইসিস হয়ে ক্লোরিন ফ্রি রেডিকাল তৈরি হচ্ছে, আর ক্লোরিন ক্লোরিন বন্ড ব্রেক করা খুবই ইজি, কারণ সেটা কার্বন কার্বন আর কার্বন হাইড্রোজেন বন্ডের থেকে উইক হয়, খুবই উইক হয়। প্রোপাগেশনে কি হচ্ছে, এই যে ক্লোরিনের দুটো মুক্তমূলক তৈরি হলো ফ্রি রেডিকালস, সে মিথেনকে গিয়ে অ্যাটাক করছে, অ্যাটাক করে মিথাইল ফ্রি রেডিকালস মানে CH3, এই মাথায় যদি এরকম ডট থাকে সেটাকে বলে ফ্রি রেডিকালস তৈরি করছে, তার সাথে কিন্তু HCl উৎপন্ন হচ্ছে। এবার নাম্বার প্রোপাগেশনের মধ্যেই কি হচ্ছে দেখো, এই যে মিথাইল ফ্রি রেডিকালসটা অবটেন্ড হলো, অ্যাটাক করছে সেকেন্ড মলিকিউল অফ ক্লোরিনকে। ফার্স্টে আমরা ক্লোরিনের একটা মলিকিউল ছিল, এটা তোর কাজ হয়ে গেল, এটার HCl ফরমেশন হয়ে গেল, আর একটা তো ছিল সেকেন্ড মলিকিউল অফ ক্লোরিনকে গিয়ে অ্যাটাক করছে, ঠিক আছে। সেকেন্ড মলিকিউল অফ ক্লোরিনে গিয়ে অ্যাটাক করলে আমরা কি পেয়ে গেলাম, এই CH3Cl পেয়ে গেলাম, তো তখন আর একটা ক্লোরিন ফ্রি রেডিকালস পড়ে থাকলো।
তাই তো। সেকেন্ড মলিকিউল অফ ক্লোরিন, এটা কিন্তু আগেরটা যেরকম করছিল কি প্রোপাগেশনে ফ্রি ক্লোরিনের ফ্রি রেডিক্যালসটার সাথে ক্লোরিন ফ্রি রেডিক্যালস, হ্যাঁ ক্লোরিন ফ্রি রেডিক্যালস সাথে রিঅ্যাক্ট করছিল। এখানে কি হচ্ছে না, সেকেন্ড মলিকিউল অফ ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে CH3Cl ফরমেশন হচ্ছে, লিবারেট করছে অ্যানাদার ক্লোরিন ফ্রি রেডিক্যাল, কি করে না ক্লোরিন মলিকিউলসের হোমোলাইসিস হচ্ছে। এই স্টেপটাতেও কিন্তু মানে ক্লোরিনটার এই যে এইটা থেকে হোমোলাইসিস হয়ে তো এটা তৈরি হচ্ছে, এই যে হোমোলাইসিস হয়ে এই যে ক্লোরিন ফ্রি রেডিক্যালসটা তৈরি হলো, এটা তো এই ক্লোরিন মলিকিউলসটার হোমোলাইসিস হয়ে তৈরি হচ্ছে, তাহলে এখানেও কিন্তু হোমোলাইসিস হচ্ছে। আর CH3 মানে মিথাইল ফ্রি রেডিক্যালটা তোমার অ্যাটাক করছে ওই ক্লোরিনে গিয়ে, সেই জন্য কিন্তু CH3Cl তৈরি হচ্ছে। এবার এই ক্লোরিন অ্যান্ড মিথাইল ফ্রি রেডিক্যালসটা, এই যে ক্লোরিন অ্যান্ড মিথাইল ফ্রি রেডিক্যালস মানে ক্লোরিন এটা আর মিথাইল ফ্রি রেডিক্যালস, ক্লোরিন and methyl free radicals টা generated above repeat step A and B respectively সেটাই বলছে, thereby set up a chain of reaction। তাহলে propagation step A and B যেটা আগেরটাই দেখলাম, which are directly give principal product দিচ্ছে, একদম ডিরেক্টলি প্রিন্সিপাল প্রোডাক্ট কিন্তু দিয়ে দিচ্ছে, দেখো CH3Cl দিয়ে দিচ্ছে আমাদের। But many other propagation steps are possible. To such step given below explain how more highly halogenated products are obtained। যদি করতে হয় তাহলে দেখো CH3Cl এর সাথে আবার সেই ফ্রি রেডিক্যালসটা রিঅ্যাক্ট করে CH2Cl করে দিল, CH2Cl করে দিল, তাই না? আর হাইড্রোজেনটার সাথে Clটা চলে গেল, একটা হাইড্রোজেন কমে গিয়ে জাস্ট এই HClটা এখানে চলে গেল। আবার CH2Cl যে তৈরি হলো, CH2Cl যে তৈরি হলো CH2Cl এর সাথে আবার সেকেন্ড মলিকিউল অফ ক্লোরিন রিঅ্যাক্ট করলো, একটা ফ্রি রেডিক্যাল আবার বের করে দিল, তাই তো এইভাবে চলতে থাকছে, একটা ফ্রি রেডিক্যালস আবার বের করে দিল, CH2Cl তৈরি করে দিল, তাই তো CH2Cl2 হয়ে গেল, এখানে Cl ছিল আর এখান থেকে একটা Cl নিল আর একটা Cl কে ফ্রি রেডিক্যালস হিসেবে বার করে দিল, তাহলে এখানে CH2Cl2 হলো। এইভাবে কিন্তু আরো স্টেপ গুলো হয়। এভাবে তুমি আবার ধরো এখানটা দেখাই যদি, যে তাহলে CH2Cl2 এই দুটোকে নিয়ে কি তৈরি হচ্ছে, এই দুটোকে নিয়ে কিন্তু আবার যদি ক্লোরিন রেডিক্যালস এর সাথে মানে ফ্রি রেডিক্যালস CH3Cl আগেটা যেমন দেখো এই যে CH3Cl এর সাথে ক্লোরিন ফ্রি রেডিক্যাল ছিল, সে রিঅ্যাক্ট করে কি করছিল, ওদের দুজনের মধ্যে রিঅ্যাকশন হয়ে দেখো CH2Cl তৈরি হলো। তাহলে আমি যদি বলি CH2Cl প্লাস ক্লোরিন, তাহলে এখান থেকে আমি কি পাবো, তাহলে CH CHCl3 পাচ্ছি, এই যে সরি এখানে CHCl পেলাম। এবার এই CHCl এই যে CHCl তৈরি হলো, সে আবার সেকেন্ড ক্লোরিন মলিকিউলের সাথে যুক্ত হলো, যুক্ত হয়ে কি করলো CHCl3 তৈরি করলো, ঠিক আছে CHCl3 এটা L হবে, CHCl3 তৈরি করলো, সাথে কিন্তু আবার একটা ফ্রি রেডিক্যালস বেরিয়ে গেল, আবার একটা ফ্রি রেডিক্যালস বেরিয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু রিঅ্যাকশন স্টেপ গুলো চলতে থাকছে। নেক্সট আছে আমাদের প্রোপাগেশনের পরে আছে টার্মিনেশন। প্রোপাগেশনের পরে আছে টার্মিনেশন, reaction stops after some time due to consumption of reactants or due to the following site reaction। ধরো ক্লোরিন ফ্রি রেডিক্যালস গুলো রয়েছে, ক্লোরিন মলিকিউলস তৈরি হয়েছে, এবার CH3 ধরো এই মিথাইল যে ফ্রি রেডিক্যালস গুলো, ক্লোরিন ফ্রি রেডিক্যালস গুলো নিয়ে ক্লোরিন 2, মিথাইল ফ্রি রেডিক্যালস নিয়ে CH3 হয়ে যাচ্ছে, এবার এই CH3 আর ক্লোরিন মলিকিউল নিয়ে CH3Cl তৈরি হচ্ছে। এইভাবে একটা রিঅ্যাকশনকে কিন্তু সাইড রিঅ্যাকশন করে স্টপ করা হচ্ছে। সাইড রিঅ্যাকশন বলতে দেখো এই যে ক্লোরিন মলিকিউল সাইড রিঅ্যাকশন করে ক্লোরিন তৈরি করলাম, আবার CH3 তৈরি হয়েছিল, এখানে CH3 তৈরি হয়েছিল, সেখান থেকে আমরা এই যে এখানে CH3 তৈরি হয়েছিল, তাহলে এই সাইড রিঅ্যাকশন করিয়ে আবার দেখো মিথাইল ফ্রি রেডিক্যালস গুলোকে নিয়ে আমরা একটা ইথেন পেলাম, এটা কি ইথেন তো। তাহলে তুমি এই স্টেপে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ইথেনও ফরমেশন হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে ডিউরিং
ক্লোরিনেশন অফ মিথেন। আমরা তো সেটা মেকানিজমটা করতে গিয়ে দেখতে পাচ্ছি, আমরা মেকানিজম করতে গিয়ে দেখতে পাচ্ছি, নইলে কি বুঝতে পারতাম? যে স্টেপগুলোতে মেকানিজমটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যখন ক্লোরিনেশন হচ্ছে মিথেনের তখন কিন্তু ইথেনও ফরমেশন হয় অ্যাজ আ বাই প্রোডাক্ট। তাহলে though in C, CH3Cl, the one of the product is formed, but free radicals are consumed and chain is terminated. Help us, above mechanism helps us to understand the reason for the formation of ethane as a byproduct during chlorination of methane. Next আছে combustions. Next আছে combustions. Alkanes on heating in the presence of air or dioxygen. Alkanes on heating in the presence of air, এয়ারের প্রেজেন্সে বা ডাইঅক্সিজেনের প্রেজেন্সে কমপ্লিটলি অক্সিডাইজড হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হোয়াট উইথ দ্য ইভলিউশন অফ লার্জ অ্যামাউন্ট অফ হিট, আবার লার্জ অ্যামাউন্টে হিটও প্রোডাকশন করে। তাহলে কি কি হচ্ছে? কম্বিউশনে অ্যালকেনকে হিট করো, অক্সিডাইজড করো কমপ্লিটলি ইন দ্য প্রেজেন্স অফ এয়ার অর ডাইঅক্সিজেন টু দেবে কি কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার with the evolution of large amount of heat। দেখো -890 কিলোজুল পার মোল হিট প্রোডাকশন করে এরা, আর CO2 দিচ্ছে, 2H2O দিচ্ছে। জেনারেল তাহলে কম্বিউশনস ইকুয়েশনটা দেখো, একটু মনে রাখবে, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। তুমি CN H2N+2 হচ্ছে, এটা তো তোমার অ্যালকেনের জেনারেল ফর্মুলা তুমি জানো, আর O2 এর এখানে হচ্ছে 3n+1/2, এই ফর্মুলাতে ইউজ হয়। তুমি n ইকুয়াল টু যা হবে, ধরো 1, সেটার ক্ষেত্রে দেখো 1 বসালে কি হচ্ছে 3 × 1 + 1 4/2 মানে 2O2। তাহলে কিন্তু পুরো আমাদের এই রিঅ্যাকশনটা আসছে, পুরো কিন্তু এই প্রথম রিঅ্যাকশনটা আসছে CH4 CO2 plus 2H2O. Due to the evolution of large amount of heat during combustions, তাহলে অ্যালকেনকে ইউজ করা হয় ফুয়েল হিসেবে, যেহেতু এরা লার্জ অ্যামাউন্টে হিট প্রোডাকশন করে, লার্জ অ্যামাউন্ট অফ হিট কিন্তু ইভলিউশন হয় এই কম্বিউশনের সময়, সেই জন্য অ্যালকেন গুলোকে কিন্তু ফুয়েল হিসেবে ইউজ করা হয়। এবার যদি ধরো এটা তো আমরা কমপ্লিটলি অক্সিডাইজ করেছি কম্বিউশন প্রসেসটায়, এবার যদি আমরা চাই যে মানে কখনো যদি ইনকমপ্লিট কম্বিউশনস হয় তখন কি হবে? ডিউরিং ইনকমপ্লিট কম্বিউশনস of alkane with insufficient amount of air or dioxygen, এবার যে আমরা এয়ার বা ডাইঅক্সিজেনের প্রেজেন্সে করছি সেটা ধরো যথেষ্ট পরিমাণে প্রেজেন্ট নেই, ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এয়ার, ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রেজেন্স আছে, ইনকমপ্লিট কম্বিউশন করি, তাহলে কিন্তু কার্বন ব্ল্যাক ইজ ফর্মড। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে এই জিনিসগুলো, এই যে চ্যাপ্টারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে যদি ডিউরিং ইনকমপ্লিট কম্বিউশনস অফ অ্যালকেন উইথ ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এয়ার অর ডাইঅক্সিজেন কার্বন ব্ল্যাক ইজ ফর্মড হুইচ ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ইঙ্ক, কালি, তারপর প্রিন্টারে ইউজ করা হয়, ব্ল্যাক পিগমেন্টে, ফিল্টার ইউজ করা হয়। তাহলে কিন্তু সেটা কিভাবে পাবে? ইনকমপ্লিট কম্বিউশনস করতে হবে অ্যালকেনের, আর কমপ্লিটলি করলে তাতে কিন্তু কার্বন ডাই অক্সাইড আর জল দেয়, এইটা তার জেনারেল ফর্মুলা, ঠিক আছে। আর যেহেতু এটা লার্জ অ্যামাউন্টে হিট প্রোডাকশন করছে তাই জন্য অ্যালকেনকে ফুয়েল হিসেবে ইউজ করা যেতে পারে। নেক্সট হচ্ছে কন্ট্রোলড অক্সিডেশন। কন্ট্রোলড অক্সিডেশন দেখো, অ্যালকেনস অন হিটিং এ রেগুলেটেড সাপ্লাই অফ ডাইঅক্সিজেন অর এয়ার, হাই প্রেসারে তুমি করো, অ্যালকেনকে হিট করছো, ডাইঅক্সিজেন অর এয়ারে হাই প্রেসার দিচ্ছ অ্যান্ড ইন দ্য প্রেজেন্স অফ সুইটেবল ক্যাটালিস্ট, তাহলে কিন্তু অক্সিডেশন প্রোডাক্ট পাওয়া যায়, অক্সিডেশন প্রোডাক্ট পাওয়া যায়। আচ্ছা, তাহলে অ্যালকেনকে কিন্তু তুমি যদি হিট করো, একদম টেম্পারেচারটা তোমার প্রেসার রাখতে হবে হাই, টেম্পারেচার দিতে হবে মোটামুটি মডারেট টেম্পারেচারই হবে, দেখো 523 মানে অনেকটাই টেম্পারেচার, আর তোমাকে সুইটেবল ক্যাটালিস্ট ইউজ করতে হবে। তাহলেই দেখো আমাদের অ্যালকেন থেকে মিথানল পাওয়া যাচ্ছে, আবার শুধু মিথানল নয়, অক্সিডেশন প্রোডাক্ট তুমি যদি MO2O3 দাও, দেখো আমরা কিন্তু তোমার মিথেন থেকেই O2 দিলে জাস্ট আমরা ক্যাটালিস্ট চেঞ্জ করেছি, ক্যাটালিস্ট চেঞ্জ করেছি কিন্তু প্রেসার চেঞ্জ করব, তাহলে দেখো অ্যালডিহাইড পাচ্ছি, তাহলে তুমি মিথেনকে কন্ট্রোলড অক্সিডেশন করছি কিন্তু আমরা,
মিথেনকে যদি হাই প্রেসারে রেখে ডাইঅক্সিজেন সাপ্লাই করো বা এয়ারের প্রেজেন্সে রাখতে পারো এবং সুইটেবল ক্যাটালিস্ট, যেরকম ক্যাটালিস্ট দেবে সেরকম ভ্যারাইটি অফ অক্সিডেশন প্রোডাক্ট পাবে তুমি। সেখান থেকে তুমি তাহলে অ্যালকোহল পাচ্ছ, তাহলে মিথানল মানে অ্যালকোহল পাচ্ছ, মিথানেল মানে অ্যালডিহাইডও পাচ্ছ, আবার কার্বক্সিলিক অ্যাসিডও পাওয়া যায়। এ দেখো ইথানোয়িক অ্যাসিড মানে কি কার্বক্সিলিক অ্যাসিড, তো সেটা কোত্থেকে পাও দেখো ইথেন থেকে পাও। ইথেন থেকে CH3COO এর হোল টু Mn এর প্রেজেন্সে তাহলে দেখো তুমি কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডও পাচ্ছ। 4 নম্বর পয়েন্টটা দেখো, অর্ডিনারিলি অ্যালকেনস রেজিস্ট অক্সিডেশন বাট অ্যালকেনস হ্যাভিং টারশিয়ারি, এরা কিন্তু অক্সিডেশনকে রেজিস্ট করে অর্ডিনারিলি, বাট অ্যালকেনস যাদের ধরো টারশিয়ারি এইচ অ্যাটম রয়েছে এরা কিন্তু অক্সিডাইজড হতে পারে অ্যালকোহলে। যাদের ধরো টারশিয়ারি এইচ অ্যাটম রয়েছে, যেসব অ্যালকেন গুলো টারশিয়ারি এইচ অ্যাটম রয়েছে, এই যে CH3 এর হোল 3 CH মানে হচ্ছে CH আর এদিকে CH3 আর CH3, তার মানে কি এর টারশিয়ারি এইচ অ্যাটম, এইটা এইচ অ্যাটমটা হচ্ছে টারশিয়ারি এইচ অ্যাটম, তারা কিন্তু অক্সিডাইজড হয়ে যায় অ্যালকোহলে বাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে টারশিয়ারি এইচ অ্যাটম আছে যেসব অ্যালকেনের, তারা অক্সিডাইজ হয়ে যায় অ্যালকোহলে বাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা। এই যে KMnO4 দ্বারা তারা কিন্তু অক্সিডাইজড হয়ে যায় অ্যালকোহলে, অ্যালকেন থেকে অ্যালকোহল। এছাড়া অ্যালকেন থেকে তুমি যদি হাই প্রেসার রাখো, ডাইঅক্সিজেনের প্রেজেন্সে সুইটেবল ক্যাটালিস্ট দাও, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাচ্ছ। নেক্সট আছে আইসোমারিজম। আইসোমারিজম এন অ্যালকেন অন হিটিং, এন অ্যালকেন সেটা এন হেক্সেন হতে পারে, এন হেপটেন হতে পারে। তাহলে এন অ্যালকেন কি করে, মেইনলি হেক্সেনের ক্ষেত্রেই এটা দেখা যায় যে ইন দ্য প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ইন দ্য প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যান্ড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আইসোমারাইজ করছে ব্রাঞ্চড চেইন অ্যালকেন। দেখো ব্রাঞ্চড চেইন অ্যালকেন তৈরি করেছে 2 মিথাইল পেন্টেন 3 মিথাইল পেন্টেন। ব্রাঞ্চ চেইন কন্টিনিউয়াস চেইন পড়েছি, কার্বন গুলো যদি কন্টিনিউয়াসলি সাজানো থাকে সেটা কন্টিনিউয়াস চেইন, ব্রাঞ্চড হিসেবে সাজানো থাকলে সেটা ব্রাঞ্চড চেইন। যদি অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এন্ড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের প্রেজেন্সে এন হেক্সেনকে যদি হিট করো তাহলে কিন্তু ব্রাঞ্চড চেইন পাবে অ্যালকেনের। মেজর প্রোডাক্টস আর গিভেন বিলো, সাম মাইনর প্রোডাক্টসও পসিবল হয়। মাইনর প্রোডাক্ট জেনারেলি নট রিপোর্টেড ইন অর্গানিক রিঅ্যাকশনে, মাইনর প্রোডাক্টকে রিপোর্ট করা হয় না। তাহলে দেখো এখানে 2 পজিশনে মিথাইল গ্রুপ রয়েছে, তাই তো 2 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ রয়েছে এবং 5টা কার্বন রয়েছে। কন্টিনিউয়াস চেন ওয়াইজ 5টা কার্বন ব্রাঞ্চড হয়ে একটা জুড়ে গেছে, সেটাকে আমি 2 মিথাইল লিখি যেরকম নমেনক্লেচারে পড়েছিলাম। আর 5টা কার্বন রয়েছে তাই পেন্টেন, এখানেও 5টা কার্বন রয়েছে তাই পেন্টেন। 3 নম্বর পজিশনে রয়েছে আমাদের, 3 নম্বর পজিশনে কিন্তু রয়েছে 1 2 3 4 5, তাহলে 3 মিথাইল পেন্টেন। নেক্সট আছে অ্যারোমাটাইজেশন। অ্যারোমাটাইজেশন তাহলে আইসোমারাইজেশন হলো, এটা হচ্ছে আইসোমারাইজেশন হলো, এবার হচ্ছে অ্যারোমাটাইজ মানে এন হেক্সেন থেকে আমরা কিন্তু পেন্টেন 2 মিথাইল পেন্টেন 3 মিথাইল পেন্টেন পেলাম। দেখো আইসোমার হচ্ছে এন হেক্সেনেরই এগুলো আইসোমার, তো 2 মিথাইল পেন্টেন 3 মিথাইল পেন্টেন এগুলো তো এন হেক্সেনেরই আইসোমার, কারণ 2 মিথাইল পেন্টেনকে তুমি যদি কন্টিনিউয়াস চেনে রেখো তাহলেই তো এন হেক্সেন পেয়ে যাবে, বা 3 মিথাইল পেন্টেনকে যদি কন্টিনিউয়াস চেনে রাখো তাহলেই তো এন হেক্সেন পাবে, তাই না? আমরা তো আগের দিন পড়েছি আইসোমারটা, সেটা হচ্ছে আমাকে করতে হবে কি অ্যানহাইড্রাস AlCl3 বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের প্রেজেন্সে হিট করতে হবে, তবেই কিন্তু পাবে। অ্যারোমাটাইজেশনে কি করতে হবে, এন অ্যালকেন, এন অ্যালকেনস হ্যাভিং 6 or more কার্বন অ্যাটম, এন হেক্সেনও হতে পারে এন হেপটেন হতে পারে, হিট করব 773 কেলভিনে 10 to 20 atmospheric pressure in the presence of oxide of vanadium V2O5, molybdenum MO2O3 বা ক্রোমিয়াম অক্সাইডও হতে পারে। সেটা কি পাবো, ডিহাইড্রোজেনেটেড অ্যান্ড সাইক্লাইজড টু বেনজিন অ্যান্ড ইটস হোমোলোগাস, ডিহাইড্রোজেনেটেড সাইক্লাইজড বেনজিন পাবো অ্যান্ড ইটস হোমোলোগাস। এই রিঅ্যাকশনকে বলে অ্যারোমাটাইজেশন অর রিফর্মিং, অ্যারোমাটাইজেশন বা রিফর্মিং। দেখো এন অ্যালকেনকে কি করা হয়েছে, এন অ্যালকেন
এই হচ্ছে আমাদের সেই এন অ্যালকেন, এন হেক্সেন নেওয়া হয়েছে। এখানে কি করা হয়েছে, Cr2 মানে অক্সাইড অফ ভ্যানাডিয়াম ক্রোমিয়াম অথবা মলিবডেনাম 773 কেলভিন টেম্পারেচার। কন্ডিশনস গুলো দেখো একটু মনে রাখতে হবে, 10 to 20 atm টেম্পারেচারে প্রেসারে, তাহলে কিন্তু দেখো এইটা পাওয়া যাচ্ছে। তাহলে টলুইন কিন্তু ইজ মিথাইল ডেরিভেটিভ অফ বেনজিন। তাহলে এখানে দেখো এটা প্রসেসটাকে বলছে কি, ইন দ্য প্রেজেন্স অফ অক্সাইড এটা হলো, তাহলে এন অ্যালকেন এটা কিন্তু করছে কি দিচ্ছে, ডিহাইড্রোজেনেটেড এন্ড সাইক্লাইজড টু বেনজিনে সাইক্লাইজড হয়ে যাচ্ছে। এই যে বেনজিনে সাইক্লাইজড হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে তুমি যদি রিয়াকশন করো উইথ স্টিমের সাথে রিয়াকশন করলে কি হবে, মিথেন রিয়াক্টস উইথ স্টিম অ্যাট 1273 কেলভিন টেম্পারেচার, অনেকটাই হাই টেম্পারেচার, এবং প্রেজেন্ট থাকবে নিকেল ক্যাটালিস্ট। মিথেন রিয়াক্টস উইথ স্টিম মানে H2O দিতে হবে, স্টিম ফর্মে। তাহলে 1273 কেলভিন টেম্পারেচারে ইন দ্য প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট টু ফর্ম কার্বন মনোঅক্সাইড ফর্ম করে অ্যান্ড ডাইহাইড্রোজেন। এটা খুবই ইজি একটা রিয়াকশন, মিথেন দিয়ে রিয়াকশনটা করেছে। দিস মেথড ইজ ইউজড ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ডাইহাইড্রোজেন গ্যাস। তাহলে ডাইহাইড্রোজেন গ্যাসের যদি ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন করা হয় তাহলেও কিন্তু এটা একটা ইজি এমসিকিউ হয়ে যাচ্ছে। তাহলে কোন অনেকগুলো রিয়াকশন ধরো দিয়ে দিয়েছে এরকম একটা পয়েন্ট করে 4টে অপশনে, তাহলে কোন অপশনটা দেখবে যে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ডাইহাইড্রোজেন গ্যাস, সেক্ষেত্রে তাহলে এখানে কিন্তু মিথেনকে যদি নিকেল অনুঘটকের প্রেজেন্সে হিট করা হয় 1273 কেলভিন টেম্পারেচারে স্টিমের সাথে, তাহলে কিন্তু কার্বন মনোঅক্সাইড আর ডাইহাইড্রোজেন পাওয়া যায়, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ডাইহাইড্রোজেন। নেক্সট আছে পাইরোলাইসিস। পাইরোলাইসিস বলতে কি বোঝাচ্ছে না, পাইরোলাইসিস হচ্ছে দেখো, পাইরোলাইসিসে কি হচ্ছে দেখো, হায়ার অ্যালকেনস অন হিটিং, অবশ্যই এখানে তাহলে হায়ার অ্যালকেন ইউজ করছি, ঠিক আছে, এখানে কিন্তু হায়ার অ্যালকেনস ইউজ করছি। তাহলে অন হিটিং টু হায়ার টেম্পারেচার ডিকম্পোজ ইনটু লোয়ার অ্যালকেন, হায়ার অ্যালকেন অন হিটিং টু হায়ার টেম্পারেচারে ডিকম্পোজ হয়ে যাবে লোয়ার অ্যালকেনে। দেখো C6H14 সেটাকে যদি হাই টেম্পারেচার দিচ্ছি 773 কেলভিন টেম্পারেচার দিচ্ছি, তাহলে দেখো C6H12 C4H8 C3H6 এইরকম একদম লোয়ার অ্যালকেনে কিন্তু ডিকম্পোজ হয়ে যাচ্ছে বা অ্যালকিনও তৈরি করছে, শুধু যে অ্যালকেনে হয় তা নয়, অ্যালকিনও তৈরি হয়। such a decomposition reaction into smaller fragments, স্মল ফ্র্যাগমেন্টে ভেঙে যাচ্ছে। অ্যাপ্লিকেশন অফ হিটের অ্যাপ্লিকেশনে কল্ড পাইরোলাইসিস অর ক্র্যাকিং, এটাও ভালো করে পড়বে। তাহলে হায়ার অ্যালকিনস অন হিটিং টু হায়ার টেম্পারেচার ডিকম্পোজ ইনটু লোয়ার alkene etc. Such a decomposition reaction into smaller fragments by the application of heat is called pyrolysis বা cracking বলে, pyrolysis বা cracking। এবার pyrolysis of alkane is believed to be a free radical reaction, এটাও কিন্তু সেই free radical reaction বা preparation of oil gas and petroleum gas from kerosene oil or petrol involved থাকে প্রিন্সিপাল অফ পাইরোলাইসিস, মানে কেরোসিন অয়েল বা পেট্রোল থেকে যে অয়েল গ্যাস বা পেট্রোল গ্যাসের প্রিপারেশন, তার সেটার মেইন প্রিন্সিপালটাই হচ্ছে পাইরোলাইসিসের প্রিন্সিপাল। তার মধ্যে ডোডিকেন হচ্ছে কনস্টিটিউয়েন্ট অফ কেরোসিন অয়েল, যদি 973 কেলভিন টেম্পারেচারে হিট করা হয় ইন দ্য প্রেজেন্স অফ প্ল্যাটিনামের প্রেজেন্সে 973 কেলভিন টেম্পারেচারে হিট করছি, কিসের প্রেজেন্সে, প্ল্যাটিনামের প্রেজেন্সে যদি 973 কেলভিন টেম্পারেচারে হিট করি, বা প্ল্যাটিনাম না, শুধু প্যালাডিয়ামও হতে পারে, নিকেল হতে পারে, গিভ আ মিক্সচার অফ হেপটেন অ্যান্ড পেন্টিন, অ্যালকেন দিচ্ছে অ্যালকিনও দিচ্ছে। দেখো ডোডিকেন, এইটা একটু মনে রাখবে যে ডোডিকেন এটা হচ্ছে একটা কনস্টিটিউয়েন্ট অফ কেরোসিন অয়েলের কিন্তু এটা কনস্টিটিউয়েন্ট, যদি সেটাকে তুমি প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা নিকেল অনুঘটকের প্রেজেন্সে 973 কেলভিন টেম্পারেচারে হিট করো, তাহলে তুমি অ্যালকিন সব পেয়ে যাচ্ছে। দেখো আদার প্রোডাক্টসও পাচ্ছ, এখানে কিন্তু হেপটেন আর পেন্টিন পাওয়া গেছে। আচ্ছা, এই ছিল তোমাদের হচ্ছে তোমার কেমিক্যাল যে প্রপার্টিস গুলো, কেমিক্যালি যে রিয়াকশন গুলো এদের হয়ে থাকে সেইগুলো পড়ালাম। নেক্সট আসছি এবার আমরা কনফরমেশনে।
কনফরমেশনে দেখো বলছে কি অ্যালকেনস কন্টেন করে থাকে কার্বন কার্বন সিগমা বন্ড। অ্যালকেনের মধ্যে তো একটাই সিঙ্গেল বন্ড থাকে, তাহলে তার মধ্যে সিগমা বন্ড আছে। ইলেকট্রন ডিস্ট্রিবিউশন অফ দ্য সিগমা মলিকিউলার অরবিটাল ইজ সিমেট্রিক্যাল হয়, একদম প্রতিসম অ্যারাউন্ড দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস অফ কার্বন কার্বন বন্ড which is not disturbed due to rotation about its axis। অক্ষ বরাবর যদি রোটেট করে তাহলে কিন্তু ডিস্টার্ব হয় না। This permits free rotation about carbon carbon single bond। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডকে ফ্রিলি রোটেট করতে পারমিট করে। কারণটা কি হলো তাহলে? তাহলে অ্যালকেন যেহেতু কার্বন কার্বন সিগমা বন্ড কন্টেন করে থাকে, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন অফ দ্য সিগমা মলিকিউলার অরবিটাল সিমেট্রিক্যাল হয় অ্যারাউন্ড দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস অফ দ্য কার্বন কার্বন বন্ড which is not disturbed due to rotation about its axis। This permits free rotation about carbon carbon single bond। This rotation results into different arrangement। atom গুলো differently arrangement হয় in space which can change into one another। Such special arrangement of atom which can be converted into one another by rotationের মাধ্যমে চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যারেঞ্জমেন্টটা, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের অ্যারেঞ্জমেন্টটা, তাকেই বলে কনফরমেশন বা কনফর্মার বলা যেতে পারে বা রোটেমার বলা যেতে পারে। যেহেতু রোটেশন হচ্ছে, ফ্রি রোটেশন হচ্ছে, তাই জন্য সেটাকে কনফরমেশন বলা যেতে পারে, কনফর্মার বলা যেতে পারে, রোটেমারও বলা যেতে পারে। অ্যালকেন ক্যান দাস হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ কনফরমেশন। তাহলে সেই জন্য অ্যালকেন গুলোকে বিভিন্ন ভাবে তুমি অ্যারেঞ্জ করে ওই অ্যাক্সিস ওয়াইজ রোটেট করে কনফরমেশন তৈরি করতে পারো by rotation around carbon carbon single bond। However, it may be remembered that যেহেতু rotation around a single carbon carbon single bond not completely free, একদম পুরোপুরি যে ফ্রি সেটা নয়, it is hindered by a small energy barrier দ্বারা বাধাপ্রাপ্ত হয়। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের চারপাশে রোটেট করাটা নট কমপ্লিটলি ফ্রি, এটা মাথায় রাখবে, নট কমপ্লিটলি ফ্রি, ইট ইজ হিন্ডার্ড বাই আ স্মল এনার্জি ব্যারিয়ার। কারণ তাদের মধ্যে একটা উইক রিপালসিভ ইন্টারঅ্যাকশন রয়েছে বিটুইন দ্য অ্যাডজাসেন্ট বন্ড। পাশাপাশি বন্ড হলেই কি হয়, একটা উইক রিপালসিভ ইন্টারঅ্যাকশন থাকে। সাচ এ টাইপ অফ রিপালসিভ ইন্টারঅ্যাকশনকে বলে টরশনাল স্ট্রেন। এটাও ভালো করে মনে রাখছো। তাহলে অ্যালকেন ডাস infinite number of conformation by the rotation around carbon carbon single bond। It may be remembered that rotation around a carbon carbon single bond is not completely free। It is hindered by a small energy barrier of 1 to 20 kilojoule per mole due to weak repulsive interaction between the adjacent bond। Such a type of repulsive interaction কেই বলে torsional strain। একটা টরশনাল স্ট্রেন, বিকর্ষণ বলটা কি? টরশনাল একটা স্ট্রেন মানে বাধাপ্রাপ্ত, যেটাকে টরশনাল স্ট্রেন বলে। ঠিক আছে, এটা মাথায় রাখবে এই পয়েন্টটা। এবার একটু কনফরমেশন অফ ইথেন সম্পর্কে পড়া যাক। ইথেনের কনফরমেশন, ইথেন মলিকিউলস গুলো কিন্তু কন্টেন করে থাকে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। ইথেন মলিকিউলস কন্টেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড উইথ ইচ কার্বন অ্যাটম অ্যাটাচ হয়ে থাকে তিনটে হাইড্রোজেন অ্যাটমের সাথে। দুটো কার্বন অ্যাটমিক কিরম হয় স্ট্রাকচারটা? এই যে এরকম হয়, তো এখানে জাস্ট তিনটে করে মলিকিউলস, তিনটে করে হাইড্রোজেন অ্যাটম যুক্ত হয়ে থাকে, তাই তো? এই হচ্ছে আমাদের ইথেনের স্ট্রাকচার। তাহলে ইথেন মলিকিউল কন্টেন করে থাকে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড উইথ ইচ কার্বন অ্যাটম, দুটো কার্বন অ্যাটম আছে, অ্যাটাচ হয়ে থাকে তিনটে করে, 1 2 3। আবার এই কার্বন অ্যাটমটাও 1 2 3 তিনটে করে হাইড্রোজেন অ্যাটমের সাথে। কনসিডারিং একটা তুমি সেই বল আর স্টিক দিয়ে করতে বলা হয়েছিল না তোমাদের, যে বাড়িতে ধরো স্ট্রাকচার গুলো তৈরি করে দেখলে, হ্যাঁ, একটা কার্বন অ্যাটমকে যদি স্টেশনারি রাখো মানে স্থির করে রাখো এন্ড রোটেট করো আদার কার্বন অ্যাটম অ্যারাউন্ড দ্য কার্বন কার্বন অ্যাক্সিস, this rotation results into infinite number of special arrangement of hydrogen atom attach হয়ে থাকে one carbon atom এর সাথে with respect to the hydrogen atom attached to other carbon atom। এইটাকে বলে কনফরমেশনাল আইসোমার। তাহলে এই রোটেশন যে করি যদি আমরা,
যে একটা কার্বনকে স্থির রেখে আর একটা কার্বন অ্যাটমকে রোটেট করো অ্যারাউন্ড দ্য কার্বন কার্বন অ্যাক্সিস, তাহলে দিস রোটেশন রিজাল্টস ইনটু ইনফাইনাইট নাম্বার অফ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ হাইড্রোজেন অ্যাটম, যেটা অ্যাটাচ হয়ে থাকে ওয়ান কার্বন অ্যাটমের সাথে, আর একটা উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন অ্যাটম যেটা অ্যাটাচ হয়ে থাকে আদার কার্বন অ্যাটমের সাথে। তাহলে কনফরমেশনাল আইসোমার বলবো বা কনফর্মার বলবো। Thus there are infinite number of conformations of ethane. তাহলে এখানে কিন্তু একটা ইনফাইনাইট নাম্বার অফ কনফরমেশন রয়েছে ইথেনের জন্য, তাই না? However, there are two extreme cases. One such conformation in which hydrogen atom attached to two carbon as close together as possible. খুবই ক্লোজলি থাকে হাইড্রোজেন অ্যাটম গুলো অ্যাটাচ হয়ে থাকে, যে একটা কনফরমেশন তাকে বলে এক্লিপসড কনফরমেশন। তাকে তাহলে কি বলে? এক্লিপসড কনফরমেশন। এই পার্টগুলো কিন্তু ভীষণ ভালো করে পড়বে, তাহলে কিন্তু তোমার অর্গানিকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই হাইড্রোকার্বন চ্যাপ্টারটা যদি তুমি ক্লিয়ারলি বুঝে না, তাহলে এক্লিপসড কনফরমেশন কখন বলবো? যখন দেখবে যে কনফরমেশনটায় বা যে কনফরমেশন মানে কি একটা স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট, তাই তো? স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট কি কনফরমেশন বলছি। যদি কোনো কনফরমেশনে হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ হয়ে থাকে দুটো কার্বন অ্যাটমের সাথে অ্যাজ ক্লোজ টুগেদার অ্যাজ পসিবল ইজ কল্ড এক্লিপসড কনফরমেশন। খুবই ক্লোজ থাকবে, ঠিক আছে? খুবই ক্লোজলি থাকবে, কিন্তু দুটো কার্বনে যুক্ত হাইড্রোজেন পরমাণুগুলো যতদূর সম্ভব একে অপরের কাছে থাকে তাকে বলে ইক্লিপস, ঠিক আছে? তাকে কিন্তু ইক্লিপস কনফরমেশন বলে। এন্ড আদার ইন হুইচ হাইড্রোজেন আর অ্যাজ ফার অ্যাপার্ট অ্যাজ পসিবল, মানে যতটা সেই দূরে সম্ভব থাকে, যতটা কাছে থাকলে ইক্লিপসড, আর দূরে যদি হাইড্রোজেন, যদি দুটো কার্বনে হাইড্রোজেন যে যুক্ত থাকে সেগুলো খুব দূরে দূরে থাকে, তাদেরকে বলবো কি? স্ট্যাগার্ড কনফরমেশন। তাদেরকে কিন্তু স্ট্যাগার্ড কনফরমেশন বলবো। এছাড়াও আরো যদি ইন্টারমিডিয়েট এর মধ্যবর্তী যে কনফিগারেশনস গুলো আছে সেগুলোকে বলে স্কিউ কনফিগারেশন। তাহলে ভালো করে বুঝে নাও এক্লিপসড কোনটাকে বলবো, স্ট্যাগার্ড, যাতে তুমি কোনো স্ট্রাকচার দেখে চিনতে পারো। এমন করেই বোঝো যে হাইড্রোজেন অ্যাটমস যে কার্বনে যুক্ত আছে তারা যদি পরস্পর খুব কাছাকাছি থাকে তাহলে এক্লিপসড, যদি অনেক দূরত্বে থাকে স্ট্যাগার্ড, আর যদি তার মাঝামাঝি মানে খুব ক্লোজেও নয় আবার খুব দূরেও নয়, মাঝামাঝি ঠিকঠাক আছে, তাহলে সেটাকে স্কিউ কনফরমেশন বলে, ঠিক আছে? তাহলে কিন্তু সেটাকে স্কিউ কনফরমেশন বলে। It may be remembered that in all the conformations bond angle and bond length remain কিন্তু সেম। বন্ড অ্যাঙ্গেল and bond length এক্লিপসডে বা স্ট্যাগার্ড হলে যে বন্ড লেন্থ বন্ড অ্যাঙ্গেল একই মানে ডিফারেন্ট হয়ে যাবে সেটা কিন্তু না। প্রত্যেকটা কনফিগারেশনের ক্ষেত্রে বা কনফরমেশনের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল and bond length কিন্তু সেম হয়। Eclipsed and the staggered conformation can be represent করা হয় Sawhorse and Newman projection দ্বারা। Sawhorse and Newman projection দ্বারাই কিন্তু তোমার eclipsed and staggered conformation কে রিপ্রেজেন্ট করা হয়, বা Sawhorse and Newman প্রজেকশনটা পড়বো আমরা। Sawhorse projection কি বলছে দেখো, in this projection molecules is viewed along the molecular axis, একদম molecular axis এর along এ দেখা হয় কিন্তু molecules. It is then projected on paper by drawing the central carbon-carbon bond as a somewhat longer straight line. Upper end of the line is slightly tilted towards right and left hand side. Front carbon is shown at the lower end. Front carbon কিন্তু lower end এ থাকছে লাইনের, আর rear carbon যেটা সেটা কিন্তু upper end এ থাকছে। Each carbon has 3 lines attach হয়ে থাকে তিনটে হাইড্রোজেন অ্যাটমের সাথে। Lines are inclined at angle of 120 degree to each other. Sawhorse projection of eclipse and staggered দেখে নাও। এই যে স্ট্রাকচারটা দেখো, প্রথম যে কার্বনটা কিন্তু লোয়ার এন্ডে রয়েছে, তার পরেরটা কিন্তু আপার এন্ডে রয়েছে দুটো কার্বন, আর দুটো করে তিনটে করে লাইন থাকে যার মাধ্যমে হাইড্রোজেন বন্ডগুলো যুক্ত, হাইড্রোজেন অ্যাটমস গুলো কিন্তু যুক্ত হয়ে থাকে। এই হচ্ছে এই ধরনের প্রজেকশনটাকে বলবো Sawhorse প্রজেকশন।
তাহলে বোঝা গেল মলিকিউলটাকে যদি মলিকিউলার অ্যাক্সিস ওয়াইজ দেখো তাহলে কার্বন কার্বনকে সেন্ট্রাল বন্ডে রেখে লঙ্গার একটা স্ট্রেট লাইন করতে হবে, আপার এন্ড মানে লাইনটার আপার এন্ডে টিল্ট হয়ে থাকবে রাইট বা লেফট হ্যান্ড সাইডে, ফ্রন্ট কার্বন থাকবে লোয়ার এন্ডে, রিয়ার কার্বন থাকবে আপার এন্ডে। প্রত্যেকটা কার্বনের 3টে লাইন আছে যেটা অ্যাটাচ হয়ে থাকে, আর বন্ড অ্যাঙ্গেল কিন্তু এদের মধ্যে হবে 120 ডিগ্রি। স্ট্যাগার্ডের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে স্ট্যাগার্ডের, এক্লিপসড ক্ষেত্রে এটা স্ট্যাগার্ডের ক্ষেত্রে তোমরা যখন নিউম্যান প্রজেকশনটা পড়বে তখন এদের এই ক্লোজনেস বা মানে ফার অ্যাপার্ট, ওই মানে স্ট্যাগার্ড হলে যে দুটো কার্বনে যুক্ত হাইড্রোজেন গুলো দূরে থাকে আর ইক্লিপসে যে কাছে থাকে সেটা তোমরা নিউম্যান প্রজেকশন দ্বারা কিন্তু ভালো করে বোঝা যায়। নিউম্যান প্রজেকশন দ্বারা সেটা সহর্ষের থেকেও, সহর্ষে দেখো অনেকটা সেম দেখতে লাগছে, এটা কিন্তু এদিকে আছে, ঠিক আছে। এই হাইড্রোজেনটার সাথে এই হাইড্রোজেনটা তুমি দূরত্বটা দেখো, এই হাইড্রোজেনটার সাথে এই হাইড্রোজেনটার দূরত্বটা দেখো মানে অনেকটা বেশি থাকে কিন্তু, হ্যাঁ, আর এটাই কিন্তু ক্লোজে থাকে, সেটা নিউম্যান প্রজেকশনে ভালো করে বুঝতে পারবে। নিউম্যান প্রজেকশনটা একটু পড়ি। মলিকিউল ইজ viewed at the কার্বন কার্বন বন্ড হেড অন, কার্বন অ্যাটম নিয়ারার টু দ্য আই, একদম কার্বন অ্যাটম নিয়ারে থাকে, রিপ্রেজেন্টেড বাই এ পয়েন্ট, স্ট্রাকচার দেখলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। 3 হাইড্রোজেন অ্যাটমস অ্যাটাচ হয়ে থাকে ফ্রন্ট কার্বন অ্যাটম আর সোন বাই 3 লাইনস, আর 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। তাহলে যে কোনো কনফরমেশনই হোক না কেন তাদের বন্ড অ্যাঙ্গেল বন্ড লেন্থ কিন্তু সেম থাকে, এটা মাথায় রেখো। লাইনটা খুব ভালো করে মনে রেখো যে for all conformation bond length and bond angle remains same। তাহলে রিয়ার কার্বন যেটা, সেটা কিন্তু কার্বন অ্যাটম away from the eye, আমরা দেখতে পাচ্ছি না, একদম দূরে আছে চোখে, represented by a circle and 3 hydrogen atoms are shown attached to it by the shorter line, সেটারও কিন্তু 120 ডিগ্রি হবে ইচ আদার। আচ্ছা, এইবার দেখে নাও নিউম্যান প্রজেকশনের ক্ষেত্রে ইথেনের কথাই কিন্তু এখানে তোমাদের এক্সাম্পলের সিলেবাসে আছে। এক্লিপসটা আমরা কি পড়েছিলাম, দুটো কার্বনে যুক্ত যে হাইড্রোজেন গুলো, হাইড্রোজেন অ্যাটম গুলো খুবই ক্লোজ থাকে, যতটা সম্ভব ক্লোজ থাকার চেষ্টা করে দেখো একদম। এই যে একটা কার্বন একদম পেছন দিকে আমাদের চোখের থেকে, আমরা যেমন এই কার্বনটাকে চোখে দেখতে পাচ্ছি, এই যে নীল মার্ক করা আছে হাইড্রোজেন, এটা তো একদম পেছন দিকে আছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য এখানে লেখা ছিল দেখো, দ্য কার্বন অ্যাটম অ্যাওয়ে ফ্রম দ্য আই, রিয়ার কার্বনটা মানে পরের কার্বনটা। দেখো হাইড্রোজেন অ্যাটম গুলো কতটা ক্লোজলি আছে, দেখো শুধু হাইড্রোজেন অ্যাটম কতটা ক্লোজলি আছে, তাহলে সেটা হচ্ছে ইক্লিপস। তুমি তাহলে যদি এই স্ট্রাকচারটা দিয়ে লিখে দেয়, তিনটে ফরমেশন দিয়ে যায়, যেটা ইক্লিপস, স্ট্যাগার্ড না স্কিউ, লিখতে পারবে, নাকি নান অফ দ্য অ্যাবভ, ঠিক আছে, বা অল অফ দ্য অ্যাবভ দিয়ে দিল, তাহলে লেখা যাবে। তাহলে ইক্লিপসের ক্ষেত্রে কিন্তু ক্লোজে থাকছে, আর একদম সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম কার্বনটাকে, পরেরটা অনেকটা দূরে। স্ট্যাগার্ডের ক্ষেত্রে দেখো আমরা পরেরটাকেও দূরেই দেখতে পাচ্ছি, কিন্তু কি হাইড্রোজেন গুলো কি আছে অনেকটা ছাড়া ছাড়া, তো কতটা ডিস্টেন্স দেখো, তাই তো, কতটা ডিস্টেন্সে আছে দেখো শুধু স্ট্যাগার্ডে। হাইড্রোজেন দুটো কার্বনে যুক্ত যে হাইড্রোজেন অ্যাটম গুলো কিন্তু অনেকটা দূরত্বে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলবো স্ট্যাগার্ড কনফরমেশন। আর এই রকম ধরনের প্রজেকশন হলে, এই ধরনের প্রজেকশনটাকে বলে হচ্ছে তোমার নিউম্যান প্রজেকশন, আর আগেরটা ছিল সহর্স প্রজেকশন, এটা হচ্ছে নিউম্যান। এবার পড়বো রিলেটিভ স্টেবিলিটি অফ কনফরমেশন। কিছু রিলেটিভ স্টেবিলিটি আছে কনফরমেশনের, স্থায়িত্বের কিছু তুলনা করব আমরা। কি তুলনা করব এবার দেখি। অ্যাজ মেনশনড আর্লিয়ার, যে আমরা আগেই পড়েছি যে স্ট্যাগার্ড ফর্ম অফ ইথেন, ইথেনের যে স্ট্যাগার্ড ফর্ম, ইলেকট্রন ক্লাউডস অফ কার্বন হাইড্রোজেন বন্ড অ্যাজ ফার অ্যাপার্ট অ্যাজ পসিবল, যতটা দূরে থাকা সম্ভব। দাস, তাহলে এদের রিপালসিভ ফোর্স মিনিমাম, এনার্জিও মিনিমাম, কিন্তু স্টেবিলিটি কিন্তু এদের ম্যাক্সিমাম। এই মলিকিউলস এর যখন স্ট্যাগার্ড ফরমেশন হয়, বন্ড লেন্থ বন্ড অ্যাঙ্গেল সব সেম থাকে, কিন্তু স্ট্যাগার্ড এর ক্ষেত্রে স্ট্যাগার্ড কনফরমেশন করলে তাদের মধ্যে রিপালসিভ ফোর্সটা খুবই কম হয়, এনার্জিও কম, কিন্তু স্টেবিলিটি কিন্তু ম্যাক্সিমাম স্টেবিলিটি থাকে। On the other hand, when staggered form change into eclipsed form এ চেঞ্জ করে দেবো, যারা কি থাকে ইলেকট্রন ক্লাউডস of the carbon hydrogen bonds are as close together as possible, তাই তো, কার্বন হাইড্রোজেন বন্ডস কাম ক্লোজার টু ইচ আদার, রেজাল্ট হচ্ছে তোমার ইলেকট্রন রিপালশন তখন বেশি হয়, ইনক্রিজ ইন ইলেকট্রন ক্লাউড রিপালশন তাদের মধ্যে বেশি হয়। টু চেক দ্য
increased repulsive force, molecule will have to possess more energy দরকার হয়, কিন্তু তাদের স্টেবিলিটি লেজার হয়। স্ট্যাগার্ডের ক্ষেত্রে স্টেবিলিটি যেমন ম্যাক্সিমাম হয়, ইক্লিপসড ক্ষেত্রে স্টেবিলিটি লেজার হয়, এনার্জিটা মোর হয়, রিপালসিভ ফোর্সটাও ইনক্রিজ করে। As already mentioned, যে রিপালসিভ ইন্টারঅ্যাকশন বিটুইন ইলেকট্রন ক্লাউড কি হয়, যেটা কনফরমেশনের স্টেবিলিটিটাকে এফেক্ট করে তাকে কি বলে, টরশনাল স্ট্রেন। তো আবারও দেখো একবার রিকল হয়ে গেল যে রিপালসিভ ইন্টারঅ্যাকশন হয় যদি ইলেকট্রন ক্লাউডস এর মধ্যে, যেটা এফেক্ট করে স্টেবিলিটি অফ দ্য কনফরমেশন, এই কনফরমেশনটাকে স্থায়িত্বের উপর একটা প্রভাব ফেলে, যাকে বলে টরশনাল স্ট্রেন। ম্যাগনিটিউড অফ দ্য টরশনাল স্ট্রেন ডিপেন্ড করে আপন দ্য অ্যাঙ্গেল অফ দ্য রোটেশন অ্যাবাউট দ্য সিসি বন্ড। কি বলছে না, এই টরশনাল স্ট্রেনের ভ্যালুটা সিসি বন্ডের, কার্বন কার্বন বন্ডের অ্যাঙ্গেলের রোটেশনের উপর ডিপেন্ড করে, কার্বন কার্বন বন্ডের অ্যাঙ্গেল অফ রোটেশনের উপর ডিপেন্ড করে। একে বলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল বা টরশনাল অ্যাঙ্গেল বলে। স্ট্রেনটাকে বলে টরশনাল স্ট্রেন, আর তোমার অ্যাঙ্গেলটাকে বলে ডাইহেড্রাল অ্যাঙ্গেল বা টরশনাল অ্যাঙ্গেল। অল অফ মানে প্রত্যেকটা কনফিগারেশনে ইথেনে দেখো স্ট্যাগার্ড ফর্মে কিন্তু লিস্ট টরশনাল স্ট্রেন হবে, কারণ তার স্টেবিলিটি তো সব থেকে বেশি, তাকে তো বাধা কম পেতে হবে। আর ইক্লিপসড ফর্ম যদি হয় তাহলে স্ট্যাগার্ড মানে প্রত্যেকটা কনফরমেশন এর মধ্যে of all conformations of the ethane, staggered form has the least torsional strain and the eclipsed form maximum torsional strain. Eclipsed ফর্মের কিন্তু maximum torsional strain রয়েছে। Therefore, staggered conformation more stable than the eclipsed conformation. সেই কারণেই কিন্তু টরশনাল স্ট্রেন যেহেতু স্ট্যাগার্ডের কম আর ইক্লিপসড বেশি, ইক্লিপসড বেশি, সেই কারণেই কিন্তু স্ট্যাগার্ড কনফরমেশন ইজ মোর স্টেবল দ্যান দ্য ইক্লিপসড কনফরমেশন। তাহলে প্রত্যেকটা পয়েন্টস বুঝতে পারছো কিভাবে নোট ডাউন করতে হবে। Hence, molecule largely remain in staggered conformation and we can say that it is preferred conformation, staggered. Thus, it may be inferred that rotation around carbon-carbon bond is ethane not completely free, তাই না, ফ্রি নয়, কমপ্লিটলি ফ্রি নয়, সম্পূর্ণ যে মুক্ত নয় ঘূর্ণনটা। ইথেনের মধ্যে কার্বন কার্বন বন্ডের সাপেক্ষে রোটেশনটা নট কমপ্লিটলি ফ্রি। তাহলে দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য টু এক্সট্রিম ফর্ম সেটা হচ্ছে 12.5 কিলোজুল পার মোল। এটা অতটা মনে রাখতে হবে এমনটা নয়, খুবই স্মল। Even at ordinary temperature, ethane molecule gain করে thermal আর kinetic energy sufficient enough to overcome this energy. যা থার্মাল বা কাইনেটিক এনার্জি গেইন করে ইথেন মলিকিউলস অর্ডিনারি টেম্পারেচারে, সেটা ওই তোমার এনার্জি ব্যারিয়ারটাকে ওভারকাম করার জন্য যথেষ্ট through the intermolecular collision. Thus, it can be said that rotation about carbon-carbon single bond in ethane almost free for all practical purposes, and it has not been possible to separate and isolate different conformational isomers of ethane. এটা কিন্তু পসিবল নয় সেপারেট বা আইসোলেট করা। It has not been possible to separate and isolate different conformational isomers of ethane. নেক্সট চলে আসছে অ্যালকেনে, কিন্তু অ্যালকেনটা তোমাদের আমি নেক্সট আর একটা এক্সট্রা ক্লাসে পড়াবো, ঠিক আছে। অ্যালকিনটা এতক্ষণে কিন্তু আমাদের, তাহলে আগের যে ক্লাসটা ছিল যেটা আমি সানডেতে করিয়েছিলাম সেটা ছিল তোমাদের হচ্ছে অ্যালকেনটা আমি স্টার্ট করেছিলাম, মানে হাইড্রোকার্বনটা একদম স্টার্ট করেছিলাম, তাই তো, হাইড্রোকার্বন স্টার্ট করেছিলাম। তাহলে এখানে হচ্ছে কি আমাদের অ্যালকেনটা শেষ হয়ে গেল। তাহলে বুঝতে পারছো অ্যালকেনে কিন্তু আমরা প্রচুর ইনফরমেশন পেয়েছি অ্যালকেনে, তাই তো। অ্যালকেনে কিন্তু প্রচুর ইনফরমেশন পেয়েছি, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ হাইলাইট করতে থাকো, এনসিইআরটি তে হাইলাইট করতে থাকো, প্লাস নোট ডাউন করতে থাকো। মাস্ট নোট ডাউন আর হাইলাইট করা কিন্তু মাস্ট, ঠিক আছে। অ্যালকেনের ক্ষেত্রেও করতে থাকো, এবার অ্যালকিনটা শুরু হলে সেটা করতে থাকবে। যেহেতু দেখো তোমার অল্প করে পড়া হলে কি হচ্ছে, চাপটা কম থাকছে, তুমি কিন্তু নোটসটা বানাতে জোর দিতে পারবে, ওটার ওপর বেশি সময়টা তুমি দিতে পারবে। তাহলে নেক্সট আমি কিন্তু এক্সট্রা ক্লাসে অ্যালকিন পড়াবো, তার আগে তোমরা কিন্তু এইটা শেষ করে ফেলার চেষ্টা করো একদম, মানে অ্যালকেনের ওপর যে নোটসটা বানাবে সেটা কিন্তু কমপ্লিট করে ফেলো।
অ্যালকেন নোটস কমপ্লিট করে ফেলো। 3-4 জন কিন্তু আমাকে নোটস বানিয়ে অলরেডি হাইড্রোকার্বনের পাঠিয়েছো, ভেরি গুড, তারা কিন্তু খুব ভালো করেছো যে পার্ট 1 এরটা পড়ানোর সাথে সাথে সেইটুকু পার্টের নোট বানিয়ে ফেলেছো, আবার আজকে যেটা পড়ালাম তারপরেরটা বানিয়ে ফেলো। আর যারা এখনো বানাওনি তারা পার্ট 1 আর আজকে যেটা পড়লে পার্ট 2 সেটার একসাথে বানিয়ে ফেলো। যত ফেলে রাখবে তত কিন্তু তোমার উপর চাপটা বেড়ে যাবে, তাই তো? যত ফেলে রাখবে তত তোমার উপর চাপটা বেড়ে যাবে। তাই জন্য তোমরা এটাকে ভালো করে পড়ে নাও। নেক্সট ক্লাসে আমি কিন্তু অ্যালকিনটা স্টার্ট করব, সেটা একটা এক্সট্রা ক্লাসই। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, বাই, টাটা, গুড নাইট।